আজ আমরা দেখতে চলেছি একটি রোমান্টিক টক ঝাল মিষ্টি চাইনিজ ড্রামা, যেটা কিনা অনেকটা ইমোশনাল আর মজাদার। আমি ড্রামার সব পর্ব একসাথে দিয়ে দিলাম। আশা করি আপনাদের ড্রামাটি ভালোই লাগবে, তো একটি লাইক দিয়ে ড্রামাটি দেখতে থাকুন। ড্রামার শুরুতেই আমরা আমাদের হিরোইনকে দেখতে পাই, যার নাম হলো ইউওয়ান। তার দাদু তাকে একের পর এক ছেলের ফটো দেখাচ্ছে তার বিয়ের জন্য, কিন্তু ইউওয়ানের কাউকেই পছন্দ হচ্ছে না। সে পরিষ্কার করে বলে দেয় যে এমনিতেই তো তার কোনো ছেলেকে পছন্দ হয় না। যদিও বা কোনো ছেলেকে তার ভবিষ্যতে পছন্দ হয়, তাহলে সে বিয়ে করবে না। এরপর সে তার জিনিসপত্র গোছাতে থাকে। তার দাদা তাকে জিজ্ঞেস করলে সে বলে যে তার দাদুর সাথে সে একটা বেট করেছে যে সে তাদেরই একটা কোম্পানিতে কাজ করতে যাবে, যেটা কিনা প্রায় শেষ হতে বসেছে। তো বেট হলো যে ইউওয়ান সেখানে গিয়ে তাদের সেল 1 বছরে 10% বাড়ালে তাহলে তার দাদু বিয়ে নিয়ে আর কোনো কথা বলবে না। এরপর এয়ারপোর্টে আমরা আমাদের হিরো শুকে দেখতে পাই। সেখানে ইউওয়ানও থাকে, তবে দুজনের কেউই কাউকে দেখেনি। তারা সবাই একই প্লেনে আগে পিছনে বসে। প্লেন থেকে নেমে ইউওয়ান যখন ট্যাক্সির জন্য অপেক্ষা করছিল, তখন তার কাছে একটা ট্যাক্সি ড্রাইভার আসে আর বলে যে এই সময় সিঙ্গেল ট্যাক্সি পেতে গেলে অনেক ভাড়া পড়বে। তাই সে তার ট্যাক্সিতে ইউওয়ানকে ডাকে। এতে ভাড়া একটু কম পড়বে ঠিকই, কিন্তু অন্য যাত্রীদের সাথে তাকে ট্যাক্সি শেয়ার করে যেতে হবে। এখানে ইউওয়ান রাজি হয়ে যায়, কারণ তার দাদু তাকে কোনো রকম ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেবে না বলে দিয়েছে। তাই টাকা বাঁচাতে সে ট্যাক্সি শেয়ার করতে রাজি হয়ে যায়। এখানে সে শুকে দেখতে পায়। এই শু আর কেউ নয়, বরং তার ক্রাশ, এক প্রকার বলা যেতে পারে এক্স ক্রাশ। ইউওয়ান তাকে দেখে নিজেকে লুকাতে থাকে। সে তার মাথা ঢেকে এমনভাবে ট্যাক্সিতে বসে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। শেষে শু তাকে চিনেও ফেলে, যদিও দুজনে কিছুই বলে না। তবুও আমরা বুঝতে পারি শুয়ের মনে এখনো ইউওয়ানই আছে। এরপর ইউওয়ান বাসায় গেলে তাকে কোম্পানির প্রতিটা স্টাফের ইনফরমেশন পাঠানো হয়। যেহেতু সে একজন টিম লিডার হিসেবে যাচ্ছে, কিন্তু সেটা দেখার বদলে ইউওয়ান শুয়ের কথাই ভাবতে থাকে। এখান থেকে আমরা এটাও বুঝতে পারি যে ইউওয়ান মুখে যাই বলুক, তার মনে এখনো শুই আছে। এরপর দেখা যায় পরদিন ইউওয়ান কোম্পানিতে গিয়েছে। আগে সে কফি কিনতে যায়, কিন্তু সেখানে ইন নামের একটি মেয়ে এসে প্রথমে যে ছিল, অর্থাৎ লিনের অর্ডার দেওয়া প্রথম কফিটা নিতে চায়। ইনের কাকা এই কোম্পানির হেডকোয়ার্টারে কাজ করে, তার সূত্রেই সে এই কোম্পানিতে জয়েন করেছে। তাই সে যা চায় তাই করে বেড়ায়, কেউ তাকে কিছুই বলতে পারে না। কিন্তু লিনের হয়ে ইউওয়ান ইনের সাথে মিষ্টি মিষ্টি করে কথা বলে তাকে ইনসাল্ট করে দেয় আর তার কফিটা লিনকে দিয়ে দেয়। তারপর ইউওয়ানকে এই কোম্পানির লিডারের সাথে দেখা যায়, যদিও ইউওয়ান বলে না যে তার দাদু এই কোম্পানির চেয়ারম্যান, কিন্তু তবুও লিডার জানে যে ইউওয়ান হেডকোয়ার্টার থেকে এসেছে। তাই সে ইউওয়ানের বেস্ট খাতির করে। ইউওয়ান এখানে টেকনিক্যাল ডিপার্টমেন্টে জয়েন হয়েছে। নেক্সট সিনে সেখানে শু আসে। শু হলো টেকনিক্যাল ডিপার্টমেন্টের লিডার। এখানে শুকে দেখে ইউওয়ান খুব অবাক হয়ে যায়। সে ভেবে পায় না শুয়ের মতো বুদ্ধিমান একজন তাদের এই শেষ হতে বসা কোম্পানিতে কি করছে। সে তাকে রিজাইন দেওয়ার কথা বলবে ভাবে, কিন্তু উল্টে শুই তাকে রিজাইন দিতে বলে। শু বলে যে এই জায়গা তোমার জন্য নয়, কিন্তু ইউওয়ান তাকে পরিষ্কার বলে দেয় যে সে কিছুতেই রিজাইন দেবে না। এরপর তাদের একটা মিটিং হয়, যেখানে ইউওয়ানকে সবার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় আর তাদের টপিক ডিসকাস করা হয়। এই মিটিংয়ের শেষে শু ইউওয়ানের জন্য অপেক্ষা করে।
একসাথে বেরোবার জন্য। এরপর থেকে তাদের ফ্রেন্ডশিপ আবার শুরু হয়ে যায়। আগে তাদের টেকনিক্যাল ডিপার্টমেন্টের একটা মিটিং হয়। শু হলো টিম লিডার আর ইউয়ানও একজন লিডার হিসেবেই এসেছে। তাই সে শুয়ের টিম থেকে লোক চায় তার টিমে নেওয়ার জন্য। এখানে বলেনি ইউ1কে টেকনিক্যাল ডিপার্টমেন্টের শু ছাড়া আর কেউ চায় না, কারণ ইউ1 হেডকোয়ার্টারের কানেকশন থেকে এসেছে। আর এর আগে যারা এমন কানেকশন থেকে এসেছে তারাই ইনের মতো কোম্পানিতে লাফিয়ে বেড়ায়, যা খুশি তাই করে, কেউ কিছুই বলতে পারে না। তবে এই অকওয়ার্ড সিচুয়েশনের মধ্যেও ইউ1 নিজেকে মানিয়ে নেয় আর গাওকে মিষ্টি মিষ্টি কথায় তার নিজের টিমে নিয়ে চলে আসে। তার এই পদ্ধতি দেখে শুও হেসে ফেলে আর লিনও তার টিমে চলে আসে, কারণ সকালবেলা ইউ1 তাকে সাহায্য করেছিল। এর পরের দিন টিম এর স্টাফরা কাজে এসে দেখে টিম বি এর কেউ কাজে আসেনি, তাই ইউ1 তাদেরকে নিয়ে বাইরে আসে, যা দেখে তারা প্রথমে খুব মজা করে আর ভাবে ইউ1 হয়তো তাদেরকে ঘুরতে নিয়ে এসেছে। কিন্তু মজা শেষে ইউ1 বলে এবার কাজের কথায় আসি, অর্থাৎ তারা কাজেই এসেছে। সে একটা জায়গা দেখতে আসে। এইখানে কোনো রকম ইন্টারনেটের কানেকশন পাওয়া যাচ্ছিল না, তাই তাদের লোকেশন ট্র্যাক করতে না পেরে অফিসে বসে বসে শুয়ের খুব চিন্তা হচ্ছিল। তারপর ইউ1রা সেই জায়গা থেকে বেরিয়ে এলে শু তাদের লোকেশন ট্রেস করতে পারে আর তখন সে শান্তি পায়। আগে আমরা দেখি পুরো টেকনিক্যাল ডিপার্টমেন্ট শুয়ের বাড়িতে ডিনারে আসে। এখানে গাওয়ের প্রেমিকা সেনও আসে। সে তাদেরই কোম্পানির সেলস ডিপার্টমেন্টে কাজ করে। তারা সেখানে খাওয়ার সাথে গল্প করে আরও অনেক মজা করে। এরপর শু আর ইউ1 সেখান থেকে উঠে আসে আর নিজেদের মধ্যে গল্প করে। কথা বলতে বলতে ইউ1 তাকে জিজ্ঞেস করে যে স্কুল টাইমে শু কেন ট্রান্সফার করে নিয়েছিল। এটা কি মেনলি ইউ1 এর জন্যই? শু এর কোনো জবাব দেয় না। এরপর আমরা ফ্ল্যাশব্যাকে ফিরে যাই, যেখানে ইউ1 তার ফ্রেন্ডের সাথে আসছিল। তখনই সে প্রথমবার শুকে দেখে আর তখনই তার প্রেমে পড়ে যায়। তাদের স্কুলে এরোস্কোপ নিয়ে যখন একটা সেমিনার চলছিল, তখন শু সবার সামনে বসেছিল। তার পাশে বসার জন্য ইউ1 কাউকে টাকা দিয়ে, কাউকে গিফট দিয়ে পিছন থেকে সামনে চলে আসে। সে এমনিতে ভালো স্টুডেন্ট, তবুও শুয়ের কাছাকাছি থাকার জন্য সে শুকে ম্যাথ শেখাতে বলে। সে শুকে হটপট খেতেও নিয়ে আসে। ধীরে ধীরে গোটা স্কুলের মধ্যে তারা খুব ভালো বন্ধু হয়ে ওঠে। ইউ1 এর কাজকর্ম দেখলে যে কেউ বুঝে যাবে যে তার শুয়ের ওপর ক্রাশ আছে, অর্থাৎ শুও এটা জানতো। সবই ঠিক ছিল, এমনকি ইউ1 যখন তার জন্মদিনে শুকে ইনভাইট করে তখন সে যাবে বলে দেয়। কিন্তু জন্মদিনের দিন সে হঠাৎ করেই বলে দেয় সে যাবে না। এতে করে ইউ1 খুব রেগে যায়, কারণ সে ওই জন্মদিনের দিনই শুকে প্রপোজ করবে ভেবেছিল, তার জন্য একটা গিফটও কিনেছিল। না বলে দেওয়ায় ইউ1 সেটা দিয়ে শুকে মেরে চলে আসে। আর এভাবেই তাদের লাভ স্টোরি আনফুলফিল রয়ে যায়। এরপর প্রেজেন্ট মোমেন্ট দেখানো হয়। পরদিন ইউ1 অফিসে গিয়ে দেখে সেলস ডিপার্টমেন্টের হেড লি এসে শুকে বকাবকি করছে। এর কারণ হলো একটা কোম্পানির সাথে অনেকদিন আগেই তাদের একটা প্রজেক্ট সাইন করা হয়েছে। তাদের চুক্তির টাকাও তারা দিয়ে দিয়েছে, কিন্তু শু এখনো প্রজেক্ট তৈরি করে দেয়নি। শু বলে তাদের বাজেটে কম পড়েছে। আসলে চুক্তির টাকা পুরোটাই তাদের দেওয়া হয়েছে, কিন্তু উঁচু পোস্টের লোকেরা অনেক পরিমাণ টাকা নিজেদের পকেটে ঢুকিয়ে নিয়েছে, তাই প্রজেক্টের জন্য টাকা কম পড়ে গেছে। লি শুকে বলে সে তোমরা কোথা থেকে করবে আমি জানি না, আমার কাজ নিয়ে কথা। শুকে এরকম বকুনি খেতে দেখে ইউ1 গিয়ে বলে প্রজেক্টটা তো করলেই হয়, কিন্তু তবুও শু রাজি হয় না। তখন সে সবাইকে গিয়ে বলে তারা প্রজেক্টটা করবে,
অর্থাৎ তাদের ওভারটাইম করতে হবে, কিন্তু কেউই থাকে না প্রজেক্টটা করার জন্য। টিম এ তো দূরের কথা, তার নিজের টিম বি থাকে না। তারপর ওই কোম্পানির লিডার মিস্টার হোয়াং এর সাথে সে যোগাযোগ করতে চায়, কিন্তু উইলিনের নাম শুনে সে ফোন রেখে দেয়। এতে ইউ1 তার সাথে পার্সোনালি দেখা করে। হোয়াং এর স্বভাব ঠিক ছিল না, ছোট বড় সব মেয়ের প্রতি সে আকৃষ্ট। তাই ইউ1 যখন নিজে থেকে তার সাথে দেখা করে, তখন সে ইউ1কে 3 দিনের সময় দেয় প্রজেক্টটা করার জন্য। ইউ1-এর এত পরিশ্রম দেখে শুও ইউ1কে সাহায্য করতে রাজি হয়ে যায়। আগে তারা পুরো টিম সারা রাত জেগে কাজ করে আর একটা প্ল্যান করে। এরপর পরদিন তারা সকালবেলা সেই প্ল্যান নিয়ে লিয়ান নামের একজনের কাছে আসে। লিয়ান বলে প্ল্যানটা ব্রিলিয়ান্ট আর সে এতে অবশ্যই সাহায্য করবে, কিন্তু কথাটা হলো তার সেই কোম্পানির সাথে কোনো কাজ নেই আর শুয়ের কোম্পানির সাথেও কোনো কাজ নেই। তাহলে একজন বাইরের লোক হয়ে সে সাহায্য করবে কেন? অর্থাৎ এর বদলে লিয়ান কিছু চায়। আমরা এদের কথা থেকে জানতে পারি যে শু একজন অতি বুদ্ধিমান ছেলে। তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার আগেই অনেক নামি দামি কোম্পানি তাকে চেয়েছিল, কিন্তু সেন নামের একজন শুকে উইলিনে কাজ পাইয়ে দেয়। তাও আবার 5 বছরের কন্ট্রাক্ট সাইন করিয়ে নেয় যে 5 বছরে সে অন্য কোথাও কাজ করতে পারবে না। আর উইলিনে শুয়ের কোনো স্বাধীনতা নেই। যেমনটা আমরা দেখলাম, লি মাঝে মধ্যে এসে শুকে কথা শুনিয়ে যায়। ইনের মতো সবাই তাদের টেকনিক্যাল ডিপার্টমেন্টকে নিচু চোখে দেখে, আর এত বছরেও শু উইলিনে প্রমোট হতে পারেনি। লিয়ান তাকে বলে পরের বছরে শুয়ের কন্ট্রাক্ট শেষ হতে চলেছে, তাই সে শুকে তার কোম্পানিতে চায়। এখানে শুয়ের স্বাধীনতা কেড়ে নেওয়া হবে না। শু যেমন ভাবে কাজ করতে চায় সেরকম ভাবেই কাজ করতে পারবে, কিন্তু শু এখানে হ্যাঁও বলে না আবার নাও বলে না। তবুও লিয়াং তাকে সাহায্য করে। ফাইনালি তারা প্রজেক্ট কমপ্লিট করতে সাকসেসফুল হয়। এরপর প্রজেক্ট শেষ হলেই শু আর ইউ1 দুজনেই গল্প করতে বসে। তখনই শু ইউ1-এর কাছে আসতে থাকে। ইউ1 ভাবে শু হয়তো ওকে কিস করবে, কিন্তু শু সামনে এসে ইউ1-এর ডাবল আইলেস টেনে বের করে দেয় আর বলে এটা তোমার চোখে লেগেছিল। এরপরেই সে বুঝতে পারে যে সে কি করে ফেলেছে। তবে এই অকওয়ার্ড সিচুয়েশনের মধ্যেও দুজনেই হেসে ফেলে। এরপর দেখি ইউ1-এর টাকা শেষ হয়ে এসেছে। সে টাকা আর্ন করার জন্য তার লিমিটেড এডিশনের কেনা ব্যাগটাকেও বিক্রি করে দেয়। আরও টাকা আর্ন করতে সে একটা ইনোভেটিভ কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য শুয়ের কাছে যায়, কিন্তু শু রাজি হয় না, কারণ পরের বছরেই হয়তো উইলিন ডুবতে চলেছে। এই সময় যদি সে ওই কম্পিটিশনে পার্টিসিপেট করতে যায় এই কোম্পানির নাম নিয়ে, তাহলে এই কোম্পানি গোটা বিজনেস ইন্ডাস্ট্রির কাছে হাস্যকর হয়ে যাবে। তারপরে সে ভাবে যে ইউ1 নিশ্চয়ই খুব গরিব, কারণ সে শুনেছে ইউ1-এরও বাবা মা মারা গেছে, তাকে তার দাদু বড় করেছে। তার উপর সে এই উইলিনের মতো ডুবতে বসা একটা কোম্পানিতে এসেছে, তাই নিশ্চয়ই তার টাকার দরকার। তাই সে ইউ1-কে নিয়ে তার একটা বন্ধু চিংয়ের কাছে আসে আর বলে যে তারা ওই কম্পিটিশনে পার্টিসিপেট করবে, কিন্তু তাদের কোম্পানির নাম নিয়ে নয়, চিংয়ের নাম নিয়ে। বাইরে এসে সে ইউ1-কে বলে দেয় যে এই কম্পিটিশনের কথা যেন কোম্পানির আর কেউ জানতে না পারে। শু আর ইউ1 যেহেতু তাদের কোম্পানির নাম নিয়ে পার্টিসিপেট করছে না, তাই কোম্পানির কেউ জানতে পারলে সেটা আবার অন্যরকম বিপদ হয়ে দাঁড়াবে। তাই তারা ইউ1-এর বাড়িতে আসে প্রিপারেশনের জন্য। ভিতরে ঢুকেই এত সুন্দর বাড়ি দেখে শু আর চিং অবাক হয়ে যায়। চিং বলে ইউ1 না অনেক গরিব, তাহলে এত ভালো একটা বাড়ি সে কোথায় পেল? ইউ1 বলে এই বাড়িটা তার ফ্রেন্ডের,
সে ভাড়া দিয়ে আছে। এরপর তারা সেখানে রাত জেগে কাজ করে। তখন ইউয়ানের একজন প্রতিবেশী আসে, যার নাম হলো লু। সে একজন সিঙ্গল ফাদার। তার ছেলের জন্মদিনের কেক দিতে এত রাত এসে আসে। তাকে দেখেই বোঝা যায় সে ইউয়ানকে পছন্দ করে। এত রাতে লু কেক দিতে আসায় সু খুব জেলাস ফিল করে আর তাড়াতাড়ি কাজ শেষ করে চলে আসে। রাস্তায় চিং তাকে বলে যে যখন তাকে এতই পছন্দ আর অন্য কোনো ছেলের আশপাশেও দেখতে পারবে না, তাহলে ওকে তাড়াতাড়ি বলে দে, না হলে পরে হলেও অন্যজনে ইউয়ানকে ছিনিয়ে নেবে। পরদিন ইউয়ান একাই অফিসে আসে এবং সে সব কাজ সামলায়, কারণ সে সাংহাইয়ে আসে। সাংহাইয়ের একটা হসপিটালে তার এক বন্ধু ভর্তি আছে। তার হার্টের অপারেশন হবে আর রিস্ক খুবই বেশি। তাই ইউয়ান সুকে তার কাকার নাম্বার দেয়, যার নাম হলো গু। সে একজন খুব ভালো হার্ট সার্জন। কিন্তু এখানে সু তাকে অনেকবার কল করলেও ফোন সুইচ অফ বলে। এদিকে অপারেশনের টাইম প্রায় চলে আসে। তখন অন্য ডাক্তার দিয়েই অপারেশন করাতে হয়। অপারেশন শেষে ডক্টর বেরিয়ে আসে আর বলে অপারেশন সাকসেসফুল হয়েছে। সু তাকে থ্যাঙ্কস জানায়। সে ভাবে এটা অন্য ডাক্তার। তখন ডাক্তারটা মাস্ক খুলে বলে যে সেই হলো ডাক্তার গু, ইউয়ানের কাকা। এত বছরে সে কোনোদিনই বেড়াতে যায়নি, সব সময় কাজ করে গেছে। বুড়ো বয়সে টাইম পেয়ে আজ সকালেই পৌঁছেছিল আর অনেকটা টায়ার্ড হয়ে ঘুম দিচ্ছিল। তখনই 8টার সময় ইউয়ানের কল আসে। কেউ যাতে তাকে ডিস্টার্ব করতে না পারে তার জন্য সে ফোনও বন্ধ করে রেখেছিল। কিন্তু ইউয়ান হোটেলের ল্যান্ডলাইন নাম্বার কোথা থেকে খুঁজে পায় আর তাকে কল করে। ইউয়ান তার জন্য এত কিছু করেছে ভেবে সু খুব খুশি হয় আর ইউয়ানকে থ্যাঙ্কস বলে। এরই কিছুদিন পরে ইউয়ান সুকে দেখতে চলে আসে। বন্ধুর অসুস্থতা নিয়ে সে কদিন ধরে খুব দুঃখী ছিল। হঠাৎ করে এভাবে ইউয়ানকে দেখতে পেয়ে সে খুব খুশি হয়ে যায়। তারপর তাকে নিয়ে ঘুরতে আসে। রাস্তায় যেতে যেতে তাদেরই একটা স্কুল ফ্রেন্ডের সাথে তাদের দেখা হয়ে যায়। সে তাদের স্কুল রিইউনিয়নে যাচ্ছিল, তাই সঙ্গে করে সু আর ইউয়ানকেও নিয়ে যায়। সেখানে তারা বসে অনেক গল্প করে। এরপরই সেখানে জং নামের একটা মেয়ে আসে, যে স্কুলে মোটামুটি পড়তো, তবে এখন নামি দামি একটা কোম্পানিতে কাজ পেয়েছে। তার আবার সুয়ের উপর আগে থেকেই ক্রাশ ছিল, তাই সে সুকে দেখতে পেয়ে তার সাথে ফ্লার্ট করতে যায়। সে একটা জলের বোতল নেয় খোলার জন্য আর বলে সে এটা খুলতে পারছে না। ইউয়ান রাগ করবে ভেবে সু বোতলটাকে অন্য একজনকে দিয়ে দেয় আর বলে বাস্কেটবল খেলতে গিয়ে তার হাতে ব্যথা লেগেছে। ইউয়ান ভাবে সে বৃথাই চিন্তা করছিল। এরপর তারা বাড়ি ফিরে ট্যাক্সি করে। সবকিছু একদমই ঠিকঠাক চলছিল। তখনই ইউয়ানের দাদুর সেক্রেটারি তাকে কল করে বলে যে সে তার দাদুর কথা মতো ইউয়ানের আশপাশের সবার ব্যাকগ্রাউন্ড চেক করেছে। সে ইউয়ানকে সুয়ের থেকে দূরে থাকতে বলে, আরও বলে সেনের সাথে সুয়ের কোনো স্পেশাল সম্পর্ক আছে। তাই সেন সুকে 1.5 মিলিয়ন টাকা দিয়েছে উইলিনে কাজ করার জন্য। এই কথা শুনে ইউয়ান হঠাৎ করে চুপ হয়ে যায়। গাড়ি থেকে নেমেও সে সুয়ের সাথে কথা বলে না, ডাইরেক্ট বাড়ি চলে যায়। সু তার রাগের কারণও বুঝতে পারে না। কথা মতো সু ফিরে আসে আর ইউয়ান সাংহাইয়ে তার বাড়িতে চলে যায়। সেখানে 1-2 দিন থাকার পর সে ফিরবে বলে ট্যাক্সি ধরতে আসে। তখনই তার সেনের সাথে দেখা হয়। প্রথমে একটু ইতস্তত করলেও পরে অনেক সাহস জোগাড় করে সে বলেই ফেলে যে তার আর সুয়ের সাথে কিসের সম্পর্ক। সেন হেসে বলে যে বাইরে খবর ছড়িয়ে গেছে যে তার আর সুয়ের অ্যাফেয়ার চলছে, কিন্তু এটা সত্যি নয়। হ্যাঁ, এটা ঠিক যে সে সুকে অনেক সাহায্য করেছে, কিন্তু সুও তাকে অনেক সাহায্য করেছে। এটা শুনেই ইউয়ানের শান্তি হয়।
সে ভাবে সে শুধুই শুকে সন্দেহ করছিল। সে কি জানে না শু কেমন? এরপর ইউয়ান ফিরে আসে। সে যখন উইলিনের রুলস অ্যান্ড রেগুলেশন পড়ছিল তখন তার বেশ কিছু জায়গায় মনে হয় এটা ঠিক না, এটাকে চেঞ্জ করতে হবে। এরপর সে তার দাদুকে কল করে আর বলে চেঞ্জ করতে। সে বলে একটা কোম্পানির কাছে এটা তেমন বড় কিছু না, কিন্তু এটা চেঞ্জ করলে একটা শ্রমিকের কাছে এটা অনেক বড় ব্যাপার। নিজে একজন শ্রমিক হয়ে ইউয়ান সেটা বুঝতে পেরেছে। এখানে বলেনি ইউয়ান যখন তার দাদুর সাথে এই বেটটা করছিল তখন সে তার দাদুকে বলেছিল এখানে থাকাকালীন কোনো কিছুই তার দাদু করবে না, তবে সে তার দাদুর কাছ থেকে 3টে উইশ চেয়ে নেয়। যদি প্রয়োজনে তার দাদুকে কাজে লাগে তো সেখানে সে তার একটা উইশ কাজে লাগিয়ে দেয়। এরপর সবার কাছে মেল চলে আসে যে তোমাদের এই রুলসগুলো চেঞ্জ করা হয়েছে আর এর জন্য তোমরা এই বেনিফিটগুলো পাবে। নিচে ইউয়ানের নামও লেখা হয়েছে যে ইউয়ান অফার করায় প্রপোজালটা গ্র্যান্টেড হয়েছে। তখন সবাই ভাবে যে ইউয়ানটা কে, হেডকোয়ার্টারের কার সাথে ওর কানেকশন আছে যে রুলসের উপর রাতারাতি এমন চেঞ্জ আনতে পারে। এরপর ইউয়ান শুনতে পায় ইন তার বন্ধুদের কাছে এসে শুয়ের নামে বলছে যে ইউয়ানের ক্ষমতার ব্যাপারে শু নিশ্চয়ই আগে থেকে জানতো, না হলে সে কাউকে পাত্তা দেয় না। কিন্তু ইউয়ানের সাথে সে খুব ভালো। ইন শুকে আগে পছন্দ করত, কিন্তু এখন ইন বলে ওই হ্যান্ডসাম ফেস ছাড়া শুয়ের আর কি আছে? না টাকা আছে, না বাড়ি আছে, আর না ভালো কানেকশন আছে যাতে ও প্রমোট হতে পারবে। সে বলে যে তার থেকে ক্যাফেটেরিয়াতে একটা হ্যান্ডসাম ছেলে এসেছে, সেই ছেলেটা শুয়ের থেকে অনেক বেটার। বলেই সে কফি কেনার নাম করে ছেলেটার সাথে ফ্লার্ট করতে চলে যায়। তখনই ইউয়ান ছুটে আসে আর টেকনিক্যাল ডিপার্টমেন্টের সবাইকে বলে যে কার কার কফি লাগবে ফ্রিতে সবাই অর্ডার দিতে পারো। এদিকে ইন সেই ছেলেটার সাথে কথা বলছিল। তখন ইউয়ান এসে ইনের সাথে এমনভাবে কথা বলে যে সে যেন ইনের কত ভালো বন্ধু। এরপর সেই ছেলেটাও বলে তোমরা যখন সবাই ইনের বন্ধু তখন সবাইকেই আমি কফিতে 20% ডিসকাউন্ট দেব। তখন ইউয়ান সবার করা সেই অর্ডার এক ধার থেকে বলে যায় আর ইনের নামে বিল করে দিয়ে চলে যায়। ইন বেচারা ছেলেটার সামনে রাগও দেখাতে পারে না। ইউয়ানের সঙ্গে শুও ছিল, তার কাণ্ডকীর্তি দেখে সেও হেসে ফেলে। সে বুঝতে পারে ইন নিশ্চয়ই আগে ইউয়ানের সাথে কিছু করেছে। ইউয়ান বলে শুয়ের নামে যেই খারাপ কথা বলবে তারই অবস্থা সে এমন করে ছাড়বে। এরপর দেখা যায় কাজের শেষে সবাই বাড়ি চলে গেছে, শুধু শু আর ইউয়ান তাদের কিছু কাজের জন্য রয়ে গেছে। তখন রাত্রিবেলা কিছুক্ষণের জন্য ফ্রেশ হাওয়া নিতে তারা বাইরে আসে। এখানে তারা গল্প করতে করতে শু যখন তাকে ফোনে কিছু দেখাতে যায় তখন ইউয়ান ঘুরে যায় আর তাদের কিস হয়ে যায়। এরপরে তারা লজ্জা পেয়ে ছেড়ে দেয়। তবে সেদিন দুজনের কেউই ঘুমোতে পারেনি। ইউয়ান বাড়িতে সব সময় এই কথাই ভাবে আর শুও অফিসেই থাকে, কিন্তু তারও ঘুম হয় না। পরদিন কাজে এসেও ইউয়ান শুকে ফেস করতে পারে না। এরপরে ইউজিন শুকে বলে যে সকালে লেডিস টয়লেট থেকে একটা ক্যামেরা পাওয়া গেছে, কে করেছে কিছু জানা যায়নি, তবে ইন বলে বেড়াচ্ছে এটা নাকি নিচির কাজ। তখন শু দেখে ইউয়ান না জেনেই লেডিস টয়লেটে চলে যাচ্ছে। সে তখনই ইউয়ানকে আটকায় আর রাস্তা ফাঁকা করে ইউয়ানকে মেন্স টয়লেটে পাঠিয়ে দেয়। এরপর গাও যখন দেখে যে সেনও যাচ্ছে সে তখনই একইভাবে সেনকে আটকাতে যায়, কিন্তু সেন তাকে না দেখেই গাওকে মারতে যায়। এরপর সে ক্যামেরার কথা শুনে মেন্স টয়লেটে চলে যায়। গাও ভাবে শু যখন এমনটা করতে গেল তখন কত হিরো টাইপ লাগছিল, আর সে যখন একই জিনিস করতে গেল তখন তার কাছে দুর্দশা হয়ে গেল। এরপর
শু আসে ফুটেজ চেক করতে যে কে এই কাজ করেছে, আর নিচির জিনিসপত্র চেক করা হয় যে নিচি সত্যি এই কাজ করেছে কিনা। নিচির কাছ থেকে কিছুই পাওয়া যায় না, তবে তার কম্পিউটার থেকে সেনের একটা ফটো পাওয়া যায় যেটা সে সেনকে না জানিয়েই তুলেছিল। গাও এটা দেখতে পেয়ে নিচিকে একটা ঘুষি মারে, পেছনে ইউ1 থাকায় সেও পড়ে যায় আর তার মাথায় চোট লাগার ফলে অজ্ঞান হয়ে যায়। তখন শু দৌড়ে এসে তাকে হসপিটালে নিয়ে যায়। এদিকে সেন গাওয়ের উপর রাগ করে যে কোনো কাজ করার আগে সে একবারও ভেবে নেয় না। গাও নিচিকে মারার আগে একবারও সেনের কথা ভাবল না যে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে আর আসল দোষীকেও পাওয়া যাবে, আর মাঝখান থেকে গাওয়ের নিচিকে মারার জন্য পরে সেন সবার কাছে গসিপের কারণ হয়ে দাঁড়াবে। অন্যদিকে সু ইউ1কে হসপিটালে নিয়ে এসে সেখানে সে তাকে অনেক যত্ন করে। ডাক্তারের সাথে টাইম টু টাইম যোগাযোগ করা থেকে ইউ1কে ওষুধ খাওয়ানো, এমনকি ইউ1-এর ফেভারিট কেকও সে অনেক দূর থেকে নিয়ে আসে। সুকে দেখে তার পাশের বেডের মেয়েগুলো ইউ1কে বলে, সুকে ইউ1 পেল কোথা থেকে? এমনিতেই হ্যান্ডসাম, তার উপর আবার কেয়ারিং, এরকম বয়ফ্রেন্ড তো যে কোনো মেয়ের স্বপ্ন। এরই মাঝে শুয়ের ফোনে সেনের কল আসে আর সেটা ইউ1 দেখতে পায়। এরপরেই তার বিহেভিয়ার আবার চেঞ্জ হয়ে যায়। তার টিমের অন্যান্যরা তাকে দেখতে এলে সে তাদের সাথে ভালো করে কথা বলে, তবে শুয়ের সাথে বলে না। সে শুকে বাড়িও চলে যেতে বলে, কিন্তু তবুও শু যায় না। সে এখানে তার পুরনো দিনের কিছু কথা মনে করে। আমরা জানতাম ইউ1-এর আগে শুকে পছন্দ হয়েছিল, কিন্তু আসলে শুয়েরই আগে ইউ1কে পছন্দ হয়েছিল। কিন্তু শুয়ের অনেক বড় ফ্যামিলি প্রবলেম ছিল। বিজনেসে লস হয়ে যাওয়ায় তার বাবার অনেক টাকা ধার হয়ে যায়। পাওনাদারদের থেকে বাঁচার জন্য সে আর তার বাবা প্রায় 6 মাস অন্তর তাদের বাড়ি চেঞ্জ করত। সে পার্ট টাইম জব করে তার খরচ আর তার বাবার দেনাও কিছুটা কম করার চেষ্টা করত। তার স্কুলে প্রথমে ইউ1 তাকে অ্যাপ্রোচ করলেও প্রথম সে তার সাথে বন্ধুত্ব করতে চায়নি, তবে ধীরে ধীরে তারা খুব ভালো বন্ধু হয়ে যায়। আর ইউ1-এর জন্মদিনেও সে যাবে ভেবেছিল, কিন্তু সেই দিনই তার বাবা তাকে তার সাথে অন্য কোথাও ট্রান্সফার হয়ে যাওয়ার কথা বলে। তাই এই সময় শু আর কোনো রিগ্রেট রাখতে চায় না। ইউ1 বাইরে এলে সে ইউ1কে প্রপোজ করে দেয়, কিন্তু ইউ1 বলে সে 8টার কেক 9টায় ডেলিভারি হলে খায় না। তাই সে 16 বছর বয়সে যা চাইতো হয়তোবা 26 বছর বয়সে এসে সেটা সে আর চায় না। এরকম রিজেকশনে শু তো আপসেট হয়ই, তার সঙ্গে ইউ1ও আপসেট হয়। এরপর দেখানো হয় সবার থেকে নিচির ব্যাপারে স্টেটমেন্ট নেওয়া হয় ওই লেডিস টয়লেটে ক্যামেরা বসানোর জন্য। তখনই পুলিশের কাছে কল আসে যে অন্য আর একটা সিসিটিভি ফুটেজ থেকে জানা গেছে যে ওই ক্যামেরা নিচি লাগায়নি, ওটা মেনটেন্যান্সের একজন কর্মী লাগিয়েছে, আর নিচিকে মুক্ত করে দেওয়া হয়। এরপর গাও আসে নিচিকে সরি বলতে। গাও বলে সেনের ফটোটা তার কম্পিউটার থেকে ডিলিট করে দিতে। নিচি তার সরিটা অ্যাকসেপ্ট করে নেয়, কিন্তু বলে সেনের ফটো সে কম্পিউটার থেকে কিছুতেই ডিলিট করবে না। সে আরও বলে সেন গাওকে সত্যিকারের ভালোবাসে না। গাও যেরকম বাচ্চাদের মতো ব্যবহার করে আর সব সময় নেচে কুদে বেড়ায়, তাকে সেনের মতো একজন ম্যাচিওরড মেয়ে কিছুতেই পছন্দ করবে না। এ কথায় গাও আবার রেগে যায়, সে তাকে গিয়ে আবার মারে। তখন সেন গাওকে সাইডে নিয়ে এসে তার সাথে সত্যি সত্যি ব্রেকআপ করে নেয়। এরপর আমরা দেখি নিচি আর লি একই লিফটে উঠেছে। সেখানে লি বলে সব রেডি তো? নিচি বলে সব রেডি। আসলে এখানে তারা একটা প্রজেক্টকে নষ্ট করার কথা বলছে, যেটা নিয়ে কারেন্টলি টেকনিক্যাল ডিপার্টমেন্টে কাজ চলছে। এবার কেন তারা প্রজেক্টটাকে ধ্বংস করতে চায় তার কারণ হলো উইলিনের সেল কমানোর জন্য।
অর্থাৎ উইলিনের আজ এমন দুর্দশা তাদেরই জন্য। এবার এতে তাদের কি লাভ সেটা আমরা পরে জানতে পারবো। এদিকে আমরা দেখি শু আর ইউয়ান এই প্রজেক্টের জন্যই কাজে এসেছে, তাই তাদের মধ্যে যত ভালো লাগা, খারাপ লাগা, অকওয়ার্ডনেস, আপসেট যা কিছুই থাকুক না কেন, এখানে এসে ঘুরে মজা করে কথা বলে তাদের মধ্যে আবার সবকিছু ঠিকঠাক হয়ে যায়। তারপর তারা প্রজেক্টটা কমপ্লিট করে। এরপর ইউয়ান যখন একজন কাস্টমারের সাথে কথা বলছিল, তখনই নিচি প্রজেক্টটা ফ্যাক্টরিতে পাঠানোর জন্য সাইন করতে আসে। ইউয়ান প্রথমে করতে চায় না, কারণ সে ফোন রেখে পরে ভালোভাবে দেখে শুনে সাইনটা করবে ভেবেছিল। কিন্তু নিচি তাড়া দেওয়ায় আর সে যেহেতু ফোনেও ছিল, তাই সে তাড়াহুড়োর মধ্যেই সাইন করে দেয়। আগে নিচি প্রজেক্টটা ফ্যাক্টরিতে পাঠিয়ে দেয় আর তার মেলও ইউয়ানকে পাঠিয়ে দেয়। বাইরে সে ইউয়ান শুকে বলে এতদিন ধরে এই প্রজেক্টের কাজে ইউয়ান খুব ব্যস্ত ছিল, আজ ফাইনালি প্রজেক্টটা ফ্যাক্টরিতে পাঠানো হলো, তাই সে কিছুদিনের জন্য রেস্ট নিতে চায়। তখন শু বলে প্রজেক্ট আবার কখন ফ্যাক্টরিতে পাঠানো হলো? সে তো জানে না, তার কাছে তো কোনো মেলও আসেনি। তখন তারা গিয়ে ইউয়ানের মেলটা চেক করে। তারা দেখে তারা যে প্রজেক্টটা করেছে তার 1.3 ভার্সনটা পাঠানো হয়েছে, যেখানে তারা 1.8 ভার্সন তৈরি করেছে। এরপর তারা ফ্যাক্টরিতে যোগাযোগ করে আর 1.3 ভার্সনটাকে ডিলিট করতে বলে আর 1.8 ভার্সনটা পাঠিয়ে দেয়। পরদিন ইউয়ান নিচিকে ধরে। নিচি বলে আমাকে ধরে কি লাভ, তুমি তো নিজেই সাইন করেছিলে। আর শুকে বলে যে এই খবর যদি কোম্পানির সবাই জেনে যায়, তাহলে হয়তো ইউয়ানের চাকরিটা আর থাকবে না। যা পানিশমেন্ট সবই ইউয়ান পাবে, কারণ সে নিজেই সাইনটা করেছিল। তাই শু আর কথা বাড়াতে পারে না, কিন্তু ইউয়ান ছাড়ে না। ইউয়ান তার দাদুর সাথে কথা বলে নিচিকে টেকনিক্যাল ডিপার্টমেন্ট থেকে ট্রান্সফার করার কথা বলে। এর পরের দিন ইউয়ানকে লিডার থেকে ডিরেক্টর পদে প্রমোট করা হয়। আর ইউয়ান সেই সময় নিচিকে ট্রান্সফার করার কথাও বলে এবং লিও এখানে কিছু করতে পারে না। এরপর ইউয়ান তার ফ্রেন্ডের বিয়েতে যায়, শুও যায় সেই বিয়েতে। শু বর পক্ষ থেকে যায় আর ইউয়ান বর কনে দুই পক্ষ থেকেই যায়। এখানে ইউয়ান তার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করে যে ছেলের সাথে তার বিয়ে হচ্ছে, সে আগে দু একটা রিলেশনে ছিল, এতে তার কোনো আপত্তি আছে কিনা। ইউয়ানের ফ্রেন্ড বলে যা হয়ে গেছে তা আগে হয়ে গেছে, এখন তো সে আর তাদের সাথে কোনো যোগাযোগ রাখে না। তখন ইউয়ান মনে মনে ভাবে শুয়ের সাথে সেনের আগে যাই হয়ে যাক না কেন, তারও সব কিছু ভুলে শুকে অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত। এরপর চিং শুকে ফোন করে বলে যে তাদের কম্পিটিশন সাংঘাইতে হবে, তাই শু আর ইউয়ান ফিরে না গিয়ে সাংঘাইতেই থাকবে বলে ডিসাইড করে। তবে ইউয়ান বাড়ি যায় না, কারণ সে তার দাদুকে দেখাতে চায় না যে সে এই কম্পিটিশনে পার্টিসিপেট করেছে। তাই সে নিজের বাড়ি না গিয়ে শুয়ের বাড়ি যায়। সেখানে তারা জিনিসপত্র রাখতে গিয়ে একসময় খুব ক্লোজ হয়ে যায়। তখন শুয়ের ভাই চলে আসে। তারা তিনজন মিলে ওই বাড়িতে মারামারি করে অনেক মজা করে, খুব আনন্দে দিন কাটায়। শুয়ের ভাই যে ইউয়ানকে মেনে নেয় না তা নয়, এক কথায় বলতে গেলে সে ইউয়ানকে তার দাদার জন্য যোগ্য কিনা পরীক্ষা করছিল। সে ইউয়ানকে বলে আমার দাদা এই দুনিয়ায় সবাইকে পছন্দ করলেও তোমাকে পছন্দ করবে না। আর ইউয়ানও তেমনই, সে বলে আর যদি তোমার দাদা আমাকেই পছন্দ করে। আগে ইউয়ানের প্রতি তার দাদার এত কেয়ার দেখে সে ভাবে আমাকে কি সত্যি এই ঘর থেকে বেরিয়ে যেতে হবে। এরপর আমাদের দেখানো হয় সেই কম্পিটিশন, যার জন্য শু, ইউয়ান আর চিং এত দিন ধরে লুকিয়ে লুকিয়ে তৈরি হয়েছে। সেখানে অনেক বড় বড় কোম্পানিও আসে, আর একমাত্র ইউয়ানদেরই কোনো কোম্পানি ছিল না।
তাই তারা চিংয়ের নামে একটা কোম্পানি খুলেছে আর তার নাম দিয়েছে এটা হলো সত্যিকারের টেকনোলজি কোম্পানি। এই কোম্পানির ফকির মালিক চিং এখন ফ্রিতে স্ন্যাক্স নিতে ব্যস্ত। অন্যদিকে শু আর ইউয়ান এই নাম নিয়ে হাসাহাসি করছে। ইউয়ান বলে, আর নাম পেলে না? শু বলে, অনেক দিন ধরে ভেবে ভেবে চিং এমন একটা নাম জোগাড় করেছে। এরপরে ইউয়ানের সাথে তার স্কুল ফ্রেন্ডের দেখা হয়, যার নাম হলো ফাং। সেও একটা ফেমাস কোম্পানিকে রিপ্রেজেন্ট করতে এসেছে। সে ইউয়ানকে হেসে বলে যে হার মেনে নিতে, কারণ এইবারও তারাই জিতবে। ইউয়ানও হেসে বলে যে তা এখন থেকে বলা যাবে না, কারণ তাদের থেকেও একজন এক্সপার্ট ইউয়ানের কাছে আছে। অর্থাৎ ও শুয়ের কথা বলছিল। তখন সেখানে শুও চলে আসে। এই ফাং একসময় শুয়ের খুব ভালো বন্ধু ছিল, কিন্তু এখন সে শুয়ের সাথে হাত মেলাতে গেলে শু হাত তো মেলায় না, বরং তার থেকে ইউয়ানকে সরিয়ে নিয়ে আসে। সে ফাংয়ের সাথে ভদ্রভাবে কথা বললেও তাদের দুজনের এক্সপ্রেশন দেখেই বোঝা যায় যে মুখের খাতিরে শু ফাংয়ের সাথে কথা বললেও পার্সোনালি সে দূরে দূরে থাকতে চাইছে। আর ফাংকে দেখে মনে হয় সে যেন কিছু একটা কাজ করেছে যা তার করা উচিত নয়। এরপর কম্পিটিশন স্টার্ট হয়। গেমটা হলো ড্রাইভার ছাড়া গাড়ি নিজে থেকে কতটা সঠিকভাবে চলবে। অনেকের গাড়ি রেড লাইট দেখেও দাঁড়ায় না, আবার অনেকের গাড়ি ঠিকভাবে ওভারটেক করতে পারে না। ফাংদের গাড়ি সবই ভালোভাবে করে, তবে মোড় ঘুরতে গিয়ে একটু মিস্টেক করে ফেলে। ফাং শুকে খুব ভালোভাবেই জানে। সে জানে শু আছে মানে সেই কম্পিটিশনে জিততে পারবে না, তাই সে বাইরে চলে যায়। তার এই বেরিয়ে যাওয়া ইউয়ান দেখতে পায়, কিন্তু যেহেতু তাদের গাড়ি এখন চলছিল তাই সে অতটা গুরুত্ব দেয় না। তাদের গাড়ি সমস্ত বাধা অতিক্রম করে খুব ভালোভাবেই আসছিল। এরপরেই ফাং ফিরে আসে, আর তারপরেই তাদের গাড়ির স্পিড অনেকটা কমে যায়। শু বুঝতে পারে যে ইন্টারনেটের সমস্যা হচ্ছে। যখন তারা ভাবে যে এইবারে তারা হারতে চলেছে, তখনই তাদের গাড়ি আবার স্বাভাবিক হতে থাকে আর তারা রেস কমপ্লিট করে। পরে ইউয়ান জানতে চাইলে শু বলে যে সে আগে থেকেই একটা প্ল্যান বি করে রেখেছিল, যদি প্রয়োজনে কাজে লাগে। এরপর কম্পিটিশন শেষ হলে চিং ইউয়ানকে বলে যে এইরকম একটা ইনোভেটিভ কম্পিটিশনে ইন্টারনেটের সমস্যা তো হওয়ার কথা নয়, কিন্তু তাহলে এমনটা হলো কেন? তখন ইউয়ানের মনে পড়ে যে কম্পিটিশন চলাকালীন একবার ফাং বাইরে গিয়েছিল। সে একটা লোকের কাছ থেকে কিছু একটা নিয়েছিল, আর সে ফিরে আসার পরেই তাদের ওই রকম দুর্ঘটনাটা হয়েছিল। সে চিংকে সেটা বললে চিং বলে আবারও ফাং, অর্থাৎ সে এখানে কিছু জানে। ইউয়ান তাকে চেপে ধরলে যে তাকে বলতেই হবে সে কি জানে। উত্তরে চিং তখন তাদের পুরনো দিনের একটা কথা বলে, যখন তারা চারজন ফাং, শু, চিং আর গু একই হস্টেলে থাকতো। তখন শু খুব ভালো পড়তো বলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার আগেই তার খুব বড় একটা কোম্পানিতে কাজ চলে আসে, যেই কোম্পানির নাম হলো সিংহান। এরপর শু যখন সেই কোম্পানির সাথে কথা বলছিল, তখনই ওরা তিনজনে নিজেদের মধ্যে খেলার ছলে ওই সিংহান কোম্পানিকেই হ্যাক করে। ফাং এখানে তার নিজের কম্পিউটার থেকে হ্যাক না করে শুয়ের কম্পিউটার থেকে হ্যাক করে। শু ফিরে আসে আর কিছু বুঝতেও পারে না, কিন্তু এর কিছুদিন পরেই সেনকে পাঠানো হয়, আর সেন বলে যে ফাং এবং তাদের তিনজনের নামে লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে, কারণ তারা এরকম একটা বড় কোম্পানিকে হ্যাক করেছে। শু তো কিছু বুঝতে পারে না। আগে পুরো ঘটনা জেনে তারা ফাংয়ের উপর রেগে যায়,
কারণ ফাং অ্যাটলিস্ট হ্যাক করেছে, কিন্তু শুয়ের কম্পিউটার থেকে কেন হ্যাক করলো? কারণ সে সবে ওই কোম্পানিতেই চাকরি পেয়েছে। তখন সেন শুকে বলে যে হয় তাকে 2 মিলিয়ন টাকা দিতে হবে, নয়তো তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে। দ্বিতীয়ত তাকে 2 মিলিয়ন টাকা দিতে হবে না যদি সে সেনের কথা মতো উইলিনে জয়েন করে। শু প্রথমে কিছুতেই উইলিনে জয়েন করতে চায় না। সে বলে কোম্পানির যে সিকিউরিটি আছে এখন এর থেকে আরো বেশি মজবুত করে দেবে সে, আর 2 মিলিয়ন টাকাও দিয়ে দেবে সে। আগে ফাং বলে যে সে 2 মিলিয়ন টাকা জোগাড় করবে আর তারা বাকি 3 জন মিলে কোম্পানির সিকিউরিটিকে মজবুত করবে। 1 সপ্তাহ তাদের টাইম দেওয়া হয়েছিল। তারা কোম্পানির সিকিউরিটিকে তো মজবুত করে ফেলে, কিন্তু 1 সপ্তাহের পরেও ফাংয়ের কোনো পাত্তা পাওয়া যায় না। ফাংকে অনেকবার কল করা হলে ফাংয়ের বাবা ফোন তোলে আর বলে আমার ছেলেকে এই ঝামেলার মধ্যে জড়ানো বন্ধ করো, যা দোষ সব তোমাদের, আমার ছেলেকে আমি বিদেশে পাঠিয়ে দিয়েছি। তখন থেকে এদের ফাংয়ের উপর রাগ, কারণ অ্যাকচুয়ালি কাজটা শুরু করেছিল ফাং। এরপর শু তাদের প্রফেসরকে গিয়ে বলে যে 2 মিলিয়ন টাকা জোগাড় করার জন্য তাদের সাহায্য করতে। আগে প্রফেসর আর তারা সবাই মিলে কোনোভাবে 2 মিলিয়ন টাকা জোগাড় করে ফেলে, আর সেই টাকা তারা শুয়ের বাবার কাছে গিয়ে রাখে। অন্যদিকে কোম্পানির সিকিউরিটিও তাদের ঠিকঠাক করা হয়ে গিয়েছিল, কিন্তু তারপরে শুয়ের বাবা একদিন কল করে বলে যে সে আবার নতুন করে বিজনেস শুরু করতে চলেছে, তাই এখন এই 2 মিলিয়ন টাকা তার কাজে লাগবে। পরে যখন তার টাকা হবে সে তখন এই টাকা আবার ফেরত দিয়ে দেবে। তার বাবা টাকা কাজে তো লাগাতে পারেই না, উপরন্তু গোটা টাকাটাই ডুবিয়ে ফেলে, যার ফলে শুয়েদের খুব বড় লস হয়ে যায়, কারণ অনেক কষ্ট করে তারা এই টাকাটা জোগাড় করেছিল। এরপরে সেন 2 মিলিয়ন টাকা তাদের হয়ে দিয়ে দেয়, আর তাদের বিরুদ্ধে কোনো লিগ্যাল অ্যাকশন নেওয়া হয় না, কিন্তু এর বদলে শুকে উইলিনে কাজ করতে হয়। এবার প্রেজেন্ট মোমেন্টে চিং ইউয়ানকে বলে যে এত বছর হয়ে গেল, সবারই সব কিছু ঠিকঠাক হয়ে গেল, গুও তার বাড়ি ফিরে গিয়ে অন্য একটা কোম্পানিতে কাজ করে, সে এখন বিয়ে করে নিয়েছে আর খুব ভালো আছে। এমনকি চিংও এখন একটা কোম্পানিতে কাজ করে, মোটামুটি ভালোই আছে। ফাংও বিদেশে চলে গেছে, আর শু উইলিনের মতো একটা ডুবতে বসা কোম্পানিতে থেকে পড়ছে। অর্থাৎ সবারই সবই ঠিকঠাক আছে, শুধু শুয়েরই যা ক্ষতি হওয়ার হয়েছে। এরপর ইউয়ান ফাংয়ের কাছে যায় আর সে ফাংকে কম্পিটিশনে চিটিং এর কথা বলে। ইউয়ান বলে তুই নিজে গিয়ে যদি ধরা না দিস তাহলে আমি গিয়ে কমিটিকে বলবো, কারণ শু তো এ কথা জানলেও কিছুই বলবে না। এখানে ফাং ইউয়ানকে সরি বললে ইউয়ান আরও রেগে যায়। সে চিংয়ের বলা কথা থেকে বলে ফাং আগেও যেমন দায়িত্বহীন ছিল এখনও তেমন দায়িত্বহীনই আছে, নিজে এত বড় ভুল করবে আর শুধুমাত্র সরি বলেই কাজ শেষ? কেন সবাইকে তার সরি অ্যাকসেপ্ট করতে হবে? এভাবেই সে কথা শুনিয়ে চলে আসে। এই কম্পিটিশনে ফাংরা প্রথমে উইনার হয় আর শুরা হয় সেকেন্ড। তবে ফাংয়ের এই চিটিং এর কথা ধরা পড়ে গেলে তারা এলিমিনেট হয়ে যায়। এরপরেই ইউয়ানরা যখন বাইরে যাচ্ছিল তখন ইউয়ানের দাদুর গাড়ি তাদের সামনে চলে আসে, সেজন্য সে শুয়ের পিছনে লুকায়। আগে ইউয়ানের দাদু তার সাথে একা কথা বলে, তার দাদু তার সাথে শুয়ের সম্পর্কের বিষয়ে জিজ্ঞেস করে। উত্তরে ইউয়ান বলে তারা এমনিই বন্ধু। তার দাদু বলে তাই যেন হয়, সে আর যার সাথেই হোক শুয়ের সাথে যেন কোনো রকম কোনো রিলেশনে না যায়, কারণ সেও শু আর সেনের ব্যাপারে কিছু শুনেছে। এদিকে শু তো জানে না যে ইউয়ানই হলো উইলিনের চেয়ারম্যানের নাতনি। সে ভাবে এই কম্পিটিশনে যোগ দেওয়ার জন্য চেয়ারম্যান হয়তো ইউয়ানকে বকাবকি করবে, কিন্তু ইউয়ানকে রিল্যাক্স দেখে সে চিন্তা করা বন্ধ করে। এর পরের দিন সে ইউয়ানকে একা পাঠিয়ে দেয় আর নিজে যায় একটা কোম্পানির সাথে যোগাযোগ করতে। উইলিনের কন্ট্রাক্ট শেষ হলে এই কোম্পানির সাথে সে কাজ করতে চায়, কারণ
তার কোথাও যেন মনে হয় ইউয়ানের প্রতি রেসপন্সিবল হতে গেলে তার একটা পাকাপোক্ত জব চাই, যা উইলিন তাকে দিতে পারবে না। এরপর সে আসে সেনের সাথে দেখা করতে। সেনও ওই কোম্পানিতে যাওয়ার খবর পেয়ে খুব খুশি হয় আর বলে যে সে নিজেকে এতদিন পর্যন্ত দোষী মনে করত, কারণ তার মনে হতো শুয়ের মতো একজন ট্যালেন্টেড মানুষকে উইলিনে ঢুকিয়ে সে বড় ভুল করেছে। কিন্তু শু বলে যা হয় ভালোর জন্যই হয়। সে যদি উইলিনে না যেত তাহলে হয়তোবা আর তার ইউয়ানের সাথে দেখা হতো না। ইউয়ানের কথা শুনে সেন বলে যে ইউয়ানের মা হলো গিয়ে তার প্রফেসর। ইউয়ানের মা তার সারাটা জীবন স্পেস, স্যাটেলাইট এইসব নিয়েই কাটিয়ে দিয়েছে। ইউয়ানের জন্য এতটুকু টাইম তার কাছে ছিল না। এমনকি এই কাজ নিয়ে ইউয়ানের বাবার সাথেও ইউয়ানের মায়ের ঝগড়া হতো। তার বাবা, তার মা সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত থাকত। মাঝখান থেকে ইউয়ান একা হয়ে যেত। সে একদিন একটা ছবি আঁকে আর সেখানকার সবাইকে দেখায়, যেখানে তার মা একটা স্যাটেলাইট ধরে আছে আর ইউয়ান তাকে এঁকেছে একদম ছোট্ট করে একটা কোণে। সেন বলে প্রথমে তারা বুঝতে পারেনি, তারা এটাকে একটা ছবি ভেবেছিল, কিন্তু পরেই পিছনে একটা লেখা তাদের নজরে আসে, যেখানে ইউয়ান লিখেছে কত ভালো হতো যদি আমি ওই স্যাটেলাইটটা হতাম। শু বুঝতে পারে ইউয়ান আগে আর এখনো কিছুই চায় না, সে শুধু তার প্রিয়জনদের থেকে একটু অ্যাটেনশন চায়। এরপরেই শু ফিরে যায় এবং সে ইউয়ানকে কল করে আর তাকে একটা ম্যাপের মতো কিছু পাঠায়। আগে সে বেশ কিছু জায়গায় যায়। ইউয়ান দেখে শু এখন তার থেকে অনেকটা দূরে চলে গেছে আর সে যে যে জায়গা দিয়ে গেছে সব মিলিয়ে একটা সার্কেল হয়ে গেছে। তারপর শু বলে ইউয়ানের থেকে সে যতই দূরে থাকুক না কেন, যতক্ষণ তারা এক স্টার্সের নিচে আছে ততক্ষণ তাদের কেউই একা নয়। সে ইউয়ানকে এখানে আরো একবার প্রপোজ করে। এত সুন্দর রোমান্টিক একটা প্রপোজালে ইউয়ান খুব ইমোশনাল হয়ে যায় আর সে এখানে হ্যাঁও বলে দেয়। কিন্তু সেই হ্যাঁ শোনা শুয়ের ভাগ্যে থাকে না, কারণ হঠাৎ করেই তার হেডফোনের চার্জ শেষ হয়ে যায়। তাই সে ইউয়ানকে বলে ইউয়ান যদি রেডি না থাকে তাহলে সে তার জন্য ওয়েট করবে। এরপর দেখতে দেখতে উইলিনের একটা প্রজেক্ট লঞ্চ করার দিন চলে আসে। ইউয়ান আর শু দুজনেই খুব সুন্দর করে তৈরি হয়। ইউয়ান তার একটা ফ্রেন্ড কর্মাকেও সেদিন ইনভাইট করে। এই কর্মা হলো একজন লাইভ স্ট্রিমার। সে ক্রসফায়ার গেম খেলে লাইভ স্ট্রিম করে। ইউয়ান তাকে ডেকে এনেছে উইলিনকে ফেমাস করার জন্য, যাতে উইলিনের সেলস বাড়ে। এরপর প্রথমেই তাদের লিডার ওঠে বক্তৃতা দিতে আর এই স্ক্রিপ্ট লিখেছে গাও। আর এই স্ক্রিপ্ট এত বড় যে তার বলা আর শেষ হয় না। তাই কর্মার এজেন্সি লাইভ চালু করে দেয়। যখন শুকে ক্যামেরায় দেখানো হয় তখন সবাই শুকে নিয়ে এত কমেন্ট করে যে তারা যেন ভুলে গেছে এখানে অ্যাকচুয়ালি গেস্ট হিসেবে কর্মাকে ইনভাইট করা হয়েছে। সেই নিয়ে কর্মার একটু জেলাস ফিল হয়। সেই নিয়ে ইউয়ানের সাথে কথা বলতে উঠে যায়। আর ইউয়ান যখন তার কাজের কথা বলছিল তখনই একজন স্টাফ এসে তাকে কিছু কাজের জন্য এক জায়গায় যেতে বলে। সেখানে গিয়ে ইউয়ান কর্মাকে দেখতে পায়। আগে বাইরে দিয়ে কেউ ছিটকিনি এঁটে দেয়, তাই ইউয়ান আর কর্মা ভিতরেই আটকে যায়। এখানে বলেনি ইউয়ান হলো আজকের মেন হোস্ট, আর এই দরজা লিয়ের কথা শুনেই আটকানো হয় যাতে ইউয়ান বেরোতে না পারে। আর আজকের এই লঞ্চ ভেস্তে যায় এবং কর্মার ব্যাড লাক যে সেও ইউয়ানকে খুঁজতে এখানেই চলে এসেছে। এদিকে কর্মা আর ইউয়ানকে গায়েব দেখে সবাই তাদেরকে খোঁজাখুঁজি শুরু করে। তাতেও পাওয়া না গেলে কর্মার বদলে শু যায় গেম খেলতে। এখান থেকে আমরা জানতে পারি শুয়ের গেমের আইডি হলো ডন, যে কিনা একসময় খুব ফেমাস ছিল আর সব সময় টপে থাকতো। কিন্তু গত কয়েক বছর ডন গেম খেলা ছেড়ে দিয়েছে। এবার কেন তা ছেড়েছে সেটা আমি একটু পরেই বলছি। এদিকে ইউয়ানও খুঁজে খুঁজে একটা ড্রিল মেশিন পায় আর তা দিয়ে দরজা ভেঙে সে এখানে চলে আসে।
তবে সে এখানে শুকে ডন হিসেবে জেনে একটুও খুশি হয় না। এর কারণও আমি একটু পরে বলছি। এরপর শু তার গেম খেলা শেষ করে আর ইউয়ানের কাছে গেলে ইউয়ান তাকে রীতিমতো ইগনোর করে। তারপর সে তার হোস্টিং এর কাজ শেষ করে। তারা যখন ফিরছিল তখন তাদের কেউই কারোর সাথে কথা বলে না। এরপর দেখানো হয় অ্যাকচুয়ালি কি হয়েছে। আসলে এই নিয়ে আগেও কিছু বলা হয়েছিল আর এই নিয়ে পরেও কিছু বলা হয়েছে, তবে আলাদাভাবে বলতে গেলে গোলামে বেশি, তাই আমি সবটা একসাথে বলে নিচ্ছি। তো গল্পটা হলো ইউয়ান আর শু যখন কলেজে পড়তো তখন শু তার বন্ধুর থেকে প্রথম ক্রস ফায়ার গেমটা শেখে আর কিছুদিনের মধ্যেই ওই গেমের টপে চলে যায়। তার গেমের আইডি হলো ডন। এদিকে ইউয়ানও সেই ক্রস ফায়ার গেম খেলে, তবে সে শুয়ের মতো অত ভালো খেলে না। এরপর শু আর ইউয়ান বেশ কয়েকবার একসাথে খেলে। তারা অনলাইন ফ্রেন্ড হয়, তারপর একে অপরের সাথে অনেক কথাও বলে। এমন করে ইউয়ানের শুয়ের সাথে কথা বলে এত ভালো লাগে যে সে শুকে তার বয়ফ্রেন্ড হওয়ার জন্য বলে। এখানে বলেনি শু ইউয়ানকে আগে থেকেই চিনতো যে এটা ইউয়ান, তাই সে ইউয়ানের প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। তবে এরই মাঝে শুয়ের বাবা তার ভাইকে তার হোস্টেলে দিয়ে যায় আর বলে সে আবার একটা ঝামেলায় পড়েছে, তাই তার হয়ে তার ভাইকে শুকেই মানুষ করতে হবে। এতে করে শু বিপদে পড়ে যায়। তার নিজের কলেজ আবার ভাইয়ের দেখাশুনো। কিছুদিন পরে তার ভাইয়ের আবার শরীরও খারাপ করে। সব নিয়ে সে খুব বিপদে পড়ে যায় আর ইউয়ানের কলও তুলতে পারে না এবং মেসেজে রিপ্লাইও দিতে পারে না। এই জন্য ইউয়ান তার কলেজে তাকে খুঁজতে চলে আসে, কিন্তু সেই সময় শুয়ের নিজেকে খুব ইউজলেস মনে হয় আর মনে হয় যে সে যেন ইউয়ানকে কিছু দিতে পারবে না, তার জন্য কিছুই করতে পারবে না। তাই সে ইউয়ানের সাথে দেখাও করে না এবং এসএমএস করে বলে দেয় তার সাথে ব্রেকআপ করার কথা। কিন্তু ইউয়ান তো এসব কিছুই জানে না যে তার ভাইয়ের জন্য ঝামেলায় পড়েছে শু। তাই শুকে এখানে ডন বলে জানতে পেরে তার এত রাগ, সে শুকে এক্সপ্লেন করার মতো পরিস্থিতিও দেয় না, ডাইরেক্ট বাড়ি চলে যায়। এরপর সে পরের দিন কোম্পানিতে এসে শুকে দেখতে পায় না। তার প্রথমে মনে হয় হয়তোবা সে আগের দিন রাগ করেছে বলে শু আসেনি, কিন্তু পরে সে শোনে শুকে ইনভেস্টিগেট করা হচ্ছে, কারণ তাদের ওই কম্পিটিশনে পার্টিসিপেট করার ঘটনা লিক হয়ে গেছে আর শু সমস্ত দোষ নিজের ঘাড়ে নিয়েছে। ইউয়ান বুঝতে পারে এই কাজ করেছে লিয়ের টার্গেট হলো ইউয়ান, কিন্তু শু মাঝখান থেকে ফেঁসে গেছে। এখানে ইউয়ান চাইলেও লিকে কিছু বলতে পারে না। সে দেখে ইনভেস্টিগেশনের নামে শুয়ের জিনিসপত্র ছুঁড়ে ছুঁড়ে ফেলা হচ্ছে। সে আটকাতে গেলে শু তাকে ইশারা করে মানা করে দেয়। তখন ইউয়ান তার দাদুকে কল করে। এখান থেকে শু জানতে পারে যে ইউয়ান হলো তাদেরই চেয়ারম্যানের নাতনি। ইউয়ান শুকে সাহায্য করলেও তার রাগ কিন্তু কমে না শুয়ের উপর থেকে। সে শুয়ের সাথে কোনো রকম কথা বলে না। এরপর সে তার দাদুর কাছে আসে সাংহাইতে। সে বলে যে সেও তো সেই কম্পিটিশনে পার্টিসিপেট করেছিল, তাহলে তাকে কেন ইনভেস্টিগেট করা হলো না। আগে সে দেখায় যে কদিন আগে যে প্রজেক্টটা লঞ্চ করা হলো, যেটা শু আর তাদের গোটা টেকনিক্যাল ডিপার্টমেন্ট মিলে করেছে, তার রেজাল্ট অনেকটা পজিটিভ এসেছে। অনেক নামিদামি কোম্পানি এই প্রজেক্টের জন্য উইলিনকে অ্যাপ্রোচ করেছে। এইসব দেখে শুয়ের উপর থেকে আরোপ করা কেস তুলে নেওয়া হয়। এরপর কটা দিন ইউয়ান সাংহাইয়েই থেকে যায়, ফলে শুয়ের সাথে তার কোনো রকম দেখা হয় না, কথাও হয় না। শু তাকে এসএমএস করতে চাইলেও করে না। এরপর একদিন সে এসএমএস করেই ফেলে যে ইউয়ানকে সে দেখতে চায়। তখন ইউয়ান তার হেলিকপ্টারে করে তার দাদার সাথে ঘুরছিল। শুয়ের মেসেজ দেখেই সে ছুটে চলে আসে। শুয়ের মেসেজ দেখে তার মন ভালো হয়ে যায়, আবার এখানে এসে তার মন খারাপও হয়ে যায়। যখন সে শোনে যে শু উইলিন ছেড়ে চলে যাচ্ছে, তখন সে আবার রাগ করে চলে যায়। তাকে বোঝাতে না পেরে শুও চলে যাচ্ছিল, কিন্তু পরে তার কি মনে হলো সে আবারও ফিরে আসে আর ইউয়ানকে নিয়ে ঘরে চলে যায়।
এরপর সে ইউয়ানকে কিস করতে থাকে। এখানে এক পর্যায়ে সে আবার ইউয়ানকে প্রপোজ করে আর ইউয়ানও এখানে হ্যাঁ বলে দেয়। তারপর তারা কথা বলে নিজেদের মধ্যে সব ঝামেলা শর্ট আউট করে নেয়। এরপর আমরা জানতে পারি শু উইলিন ছেড়ে চলে যাবে বলে উইলিনের লিডার জাংকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে এই এক সপ্তাহ ইউয়ান সব সময় শুয়ের কাছাকাছি থাকে। এমনকি তার আসার আগের দিনও ইউয়ান ঘুমিয়ে পড়ার পর শু আসে। শু চলে যাওয়ার পর যেন গোটা কোম্পানিটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে যায়। শুধু ইউয়ান কেন, গোটা টেকনিক্যাল ডিপার্টমেন্টটাই মন মরা হয়ে যায়। তবে সময়ের সাথে সাথে সব আবার ঠিকঠাকও হয়ে যায়। ওদিকে শুও তার নতুন কোম্পানি জয়েন করে। এই কোম্পানির সবাই খুব ভালো, আর শু যেহেতু খুব ভালো তার ফিল্ডে, তাই তাকে সবাই ফ্রেন্ডলি ওয়েলকামও করে। শু এখানে এসে খুব হার্ড ওয়ার্ক করে, তবে সে ইউয়ানকে টাইম দিতেও ভোলে না। সে দিন রাত জেগে কাজ করে শুধুমাত্র ইউয়ানকে দেখতে যাওয়ার জন্য। সবই ঠিকঠাক চলছিল, কিন্তু এরই কিছুদিন পর কোম্পানিতে আবার প্রবলেম দেখা যায়। কোম্পানিতে শ্রমিকদের ABC করে লেবেল দেওয়া হয়, যেখানে ইউয়ান সি এর নাম সি থেকে বি লেভেলে যাওয়ার জন্য রেকমেন্ড করেছিল, কিন্তু সেখানে লিনের নাম আসে। ইউয়ান টেকনিক্যাল ডিপার্টমেন্টের ডেপুটি ম্যানেজার হিসেবে ইউচিকে রেকমেন্ড করেছিল, কিন্তু সেখানেও লিনের নাম আসে। আসলে আগের দিনের পারফরমেন্সে ইউয়ানকে যে ঘরে বন্দি করে রাখা হয়েছিল সেটা আর কেউ নয়, বরং লিনেরই কাজ। লি তাকে এই ডেপুটি ম্যানেজমেন্টের পদ দেবে বলে লোভ দেখিয়ে ইউয়ানকে বন্দি করে রাখার জন্য বলেছিল। এসব হ্যান্ডেল করা ইউয়ানের পক্ষে একটু ভারী হয়ে যাচ্ছিল, তাই সে সাংহাইতে চলে আসে শুয়ের কাছে। শু বুঝতে পারে যে কিছু একটা হয়েছে, না হলে ইউয়ান এভাবে হঠাৎ করে আসবে না, কিন্তু তবুও সে কিছুই বলে না। যেহেতু ইউয়ানও তার প্রবলেমের ব্যাপারে কিছু বলে না, সেখান থেকে ঘুরে টুরে রিফ্রেশ হয়ে একটা স্ট্রং মাইন্ড নিয়ে ইউয়ান ফিরে আসে। এরপর আমরা দেখি লিনেরও গিল্টি ফিল হয়। তার এরকম কাজের জন্য গোটা টেকনিক্যাল ডিপার্টমেন্টও আবার তার উপর বিষণ্ণ, তাই সে এখানে রিজাইন দেবে ঠিক করে। তাই সে একটা ফর্ম নিয়ে লিয়ের কাছে আসে, যাতে লিনের সমস্ত ভালো কোয়ালিটিগুলো নিয়ে সে অন্য কোম্পানিতে যেতে পারে। কিন্তু লি তাতে সাইন করে না, এজন্য সে ইউয়ানকে এসে বলে, কিন্তু ইউয়ানও সাইন করে না, যার জন্য এই অনেক দিনের চেনা কোম্পানিতেই লিনের সবাইকে অচেনা অচেনা লাগতে শুরু করে। তবে এরপরই ইউয়ান নিজে থেকে একটা ভালো কোম্পানি লিনকে রেকমেন্ড করে। যেহেতু তারা বেশ কিছুটা সময় হলেও একসাথে এই কোম্পানিতে কাটিয়েছে, সেই কারণেই ইউয়ান লিনকে হেল্প করে। এরপর ফাইনালি লি এর দিন আসে। সেদিন হেডকোয়ার্টার থেকে অনেকে আসে মিটিং করতে, আর লি এর ওপরের ভিলেন অর্থাৎ এই সবের পিছনে যে আছে সেও আসে, অর্থাৎ ইয়াংও আসে। টপিক ডিসকাশন শেষ হলে ইউয়ান লি এর ব্যাপারে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সবাইকে দেখায়, যা থেকে স্পষ্ট বোঝা যায় যে উইলিনের থেকে অনেক টাকা লি নিজের পকেটে পুরে রেখেছে। এই সমস্ত তথ্য সে লিচির থেকে পেয়েছিল। এত জলজ্যান্ত তথ্য পেয়েও ইয়াং ইউয়ানকে ঘুরিয়ে দিতে চেয়েছিল যে এসব তথ্য বাজে, ইউয়ান কোথা থেকে পেয়েছে এইসব বাজে তথ্য। তখনই ইউয়ানের দাদু চলে আসে। ফলে কোম্পানির চেয়ারম্যান যখন ইউয়ানের হয়ে কথা বলে, তখন আর কারোর কিছু করার থাকে না। লিয়ের পুরো কেরিয়ারটাই নষ্ট হয়ে যায়। আসার আগে অবশ্য ইউয়ানের দাদু বলে আসে যে সে যে ইউয়ানের দাদু সেটা যেন কোম্পানির আর কেউ জানতে না পারে, অর্থাৎ এই মিটিং রুমের বাইরে যেন আর কেউ জানতে না পারে যে ইউয়ানই হলো এই পুরো কোম্পানির মালিক। বাড়ি ফিরে এসে ইউয়ান দেখে এত ভালো একটা দিন সেলিব্রেট করতে শু সাংহাইতে এসেছে। সে ইউয়ানের জন্য রান্নাও করেছে,
এরপর ইউয়ান শুকে একটা জামা দেয় যেটা সে আগে থেকেই কিনে রেখেছিল, আর শুও সেটা পরে খুব স্টাইল মেরে বেরিয়ে আসে। কিন্তু সেই সময় দরজায় কেউ নক করে। ইউয়ান দেখে তার দাদু এসেছে। এর ফলে শুকে লুকাতে হয়। তখন ইউয়ান কোনো রকমে গল্প টল্প সেরে এমন ভান করে যেন সে তার দাদুকে বাড়ি পাঠাতে পারলেই বাঁচে। ইউয়ানের কথা বলা দেখেই তার দাদু বুঝতে পারে যে কিছু একটা ব্যাপার আছে, তাই সেও বাইরে বেরিয়ে আসে। এরপর শু যখন বাইরে বেরিয়ে যাচ্ছিল তখন ইউয়ানের দাদু তাকে হাতে নাতে ধরে। সে ইউয়ানদের রিলেশনের বিরোধিতা করে না, কিন্তু এটাকে মেনেও নেয় না, কারণ শুয়ের মেন স্বপ্ন হলো স্যাটেলাইট নিয়ে রিসার্চ করা, যা ইউয়ানের মাও করত। তাই তার দাদুর ভয় হলো ভবিষ্যতে ইউয়ানের মায়ের মতো শুও ইউয়ানকে টাইম দিতে পারবে না, আর ইউয়ান একা হয়ে যাবে। তাই সে বলে যে আমি তোমাদের কাছে ভিলেন হতে চাই না, তবে কোনো দিন যদি ইউয়ান ব্রেকআপের কথা বলে তাহলে যেন শু রাজি হয়ে যায়। এরপর আমাদের লিকে দেখানো হয়, যেখানে ইয়াং তাকে বলছে যে যেহেতু এখন সব ধরা পড়ে গেছে তাই আপাতত লি যেন অ্যাব্রডে চলে যায়, আর এটাই তার পক্ষে ঠিক হবে। এতে করে লি খুব রেগে যায়। সে তো অ্যাব্রডে যায়ই না, বরং কোম্পানির একটা লিস্ট লিক করে দেয়, যেটায় কে কার কানেকশন থেকে এসেছে সেটা লেখা আছে। লি ভাবে যদি টেকনিক্যাল ডিপার্টমেন্টের সবাই জানতে পারে যে ইউয়ান হলো চেয়ারম্যানের নাতনি, তাহলে তার উপর সবাই রাগ করবে, তার থেকে সবাই দূরে দূরে থাকবে। কিন্তু হয় তার ঠিক উল্টোটা, সবাই ইউয়ানকে বেশি করে রেসপেক্ট করে। এমনকি ইন, যে সব সময় ইউয়ানের বিরোধিতা করত, সেও ইউয়ানের সাথে বন্ধুত্ব করে নেয়। এরপর দেখানো হয় নিউ ইয়ারের ছুটিতে শু আর ইউয়ান দুজনেই বাড়ি আসে। ইউয়ান তার নিজের বাড়িতে তার দাদা আর দাদুর সাথে নিউ ইয়ার কাটায়, আর শু তার ভাইয়ের সাথে। তবে এখানে আবার একটা প্রবলেম হয়ে যায়। শুয়ের বাবা তার ভাইকে নিতে চলে আসে। শু প্রথমে তার মুখের উপর দরজা বন্ধ করে দেয়, তারপর আবার নিজেই ভাইকে খাইয়ে দাইয়ে জামা কাপড় পরিয়ে ব্যাগ গুছিয়ে বের করে দেয়। সে তার ভাইকে স্যাড হতে মানা করে, কারণ অনেক সময় শুয়ের এমন মনে হয় যে হয়তোবা তার থেকে বেশি তার ভাইয়ের তার বাবা মাকে প্রয়োজন। তাই তার ভাইয়ের ইচ্ছার বিরুদ্ধে হলেও শু তাকে পাঠিয়ে দেয়, যার কারণে শুয়ের মন খারাপ হয়ে যায়। তবে তখনই চিং, শুয়ের বস, আর তার আরো দুটো কলেজ ফ্রেন্ড সেখানে চলে আসে। তারা কেউই শুয়ের মন খারাপের কথা জানে না। তারা শুয়ের কাছে আসে কারণ এই নিউ ইয়ারে তাদেরও একসাথে কাটানোর কেউ নেই। তাই এই অতি মন খারাপের দিনেও তার নিউ ইয়ারটা বেশ ভালোই কাটে। এরপর তারা বন্ধুরা মিলে একটা প্ল্যান করে যে শুয়ের নামে ইউয়ানের দাদুর কাছে ভালো ভালো কথা বলবে। আগে ইউয়ানের দাদু যেখানেই যায় সেখানেই শুয়ের বন্ধুরা যেয়ে শুয়ের নামে খুব ভালো ভালো কথা বলতে থাকে। এমনকি ইউয়ানের দাদু রেস্টুরেন্টে খেতে গেলেও সেখানে তারা বলে, এই তুই শুকে চিনিস, জানিস ও কত ব্রিলিয়ান্ট। এভাবেই তাদের বলার চোটে ইউয়ানের দাদু তার ঠাম্মিকে পর্যন্ত তার স্বপ্নে দেখতে পায়, যে বলছে তুমি শুকে চেনো। এরপর গিয়ে ইউয়ানের দাদু শুয়ের সাথে দেখা করে আর তাদের রিলেশনটা মেনে নেয়। আগে দেখা যায় শু আর ইউয়ান ফ্লাইট সারাতে আসে, যেখানে ইউয়ান ফ্লাইটে উঠে অনেক জায়গায় ঘুরে আর ঘুরে ঘুরে পাক খেতে থাকে, যেমনটা শু করেছিল। এরপর ইউয়ান জিজ্ঞেস করে কেমন হয়েছে। শু বলে এটা হার্ট শেপ হয়েছে, কিন্তু দেখা যায় সেটা গোল গোল যে কি তৈরি হয়েছে তা বোঝা যাচ্ছে না। কিন্তু শু খুব খুশি হয় যে এটা ইউয়ান স্পেশালি তার জন্য করেছে। এরপর শুয়ের একটা প্রফেসর আসে আর বলে যে শুয়ের ন্যাশনাল রিসার্চ টিমে যাওয়ার সুযোগ এসেছে। সেটা জেনে ইউয়ানও খুব খুশি হয়। তারপর শু অ্যাব্রড চলে যায় তার টিচারের সাথে। এরই মধ্যে দাদু হসপিটালাইজড হয়।
জানা যায় যে ইয়াং তাদের মেইন কোম্পানি ডংহি থেকে অনেক পরিমাণ টাকা সরিয়ে সেখানকার কয়েকজন ইম্পর্টেন্ট এমপ্লয়িকে নিয়ে সরে পড়েছে, যার জন্য ডংহি এখন ডুবতে বসেছে। তাই ইউয়ানের দাদু অসুস্থ হয়ে পড়েছে। ইউয়ান অফিসে গিয়ে দেখে ইন্টারনেটে ছড়িয়ে গেছে তাদের কোম্পানি ডুবতে বসেছে। এই খবরে কোম্পানির সমস্ত এমপ্লয়িরা তাদের ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত। তখন ইউয়ান গিয়ে মোটামুটি সামলে নেয়। এখন সামনে দুটো সমস্যা, এক হলো একটা ভালো টেকনিশিয়ান খোঁজা, আর এক হলো ফান্ড। কারণ ইয়াং এর জন্য তাদের কোম্পানির অনেক ফান্ড নষ্ট হয়েছে। তাই ইউয়ান ভাবে যে শু ফিরে এলে তাকে টেকনিশিয়ান হওয়ার কথা বলবে, কিন্তু শুয়ের টিচার তাকে তাড়াতাড়ি করে তার পেপার রেডি করতে বলে, কারণ 2 সপ্তাহ পরে তার ইন্টারভিউ আছে, যেটাই ডিসাইড করা হবে তাকে ন্যাশনাল স্যাটেলাইট রিসার্চিং টিমে নেওয়া হবে কিনা। তাই ইউয়ানও তার প্রবলেম শুকে কিছু বলে না, কিন্তু শু তার বসের কাছ থেকে সবই জানতে পারে। তাই সে তার টিচারকে মেসেজ করে বলে যে ন্যাশনাল রিসার্চ টিমে যাবে না, তার এখন আরো গুরুত্বপূর্ণ কাজ করার আছে। তখন তার প্রফেসর ডাইরেক্টলি ইউয়ানের কাছে আসে। সে ইউয়ানকে সবটা খুলে বলে। প্রফেসর বলে যে সে ছোটবেলা থেকে অনেক কষ্টে মানুষ হয়েছে, আর এই অপরচুনিটিটাও সে অনেক ধৈর্যের পর অনেক কষ্ট করে পেয়েছে। তাই এইবার যদি শু এটা মিস করে যায় তাহলে এই সুযোগ কিন্তু সে আর 2 বার পাবে না। ইউয়ান বলে, আপনি নিশ্চিন্তে বাড়ি যেতে পারেন, আমি শুকে পাঠিয়েই ছাড়ব। এদিকে শু বাড়ি ফিরে এসে দেখে তার সমস্ত বন্ধুরাই এসেছে। তার বন্ধুরা বলছে ইউয়ানের কোম্পানিতে টেকনিশিয়ান লাগবে, তারা যাবে। যদিও বা তারা শুয়ের মতো এত ভালো না, তবুও তারা ইউয়ানকে অনেকটাই সাহায্য করতে পারবে। কিন্তু শু যেন ফিরে গিয়ে তার ইন্টারভিউয়ের প্রিপারেশন নেয়, আর ইউয়ানও তার বাড়িতে এসে তার মেডেল আর অনেক কিছু সামনে রেখে আর একটা চিঠি লিখে গেছে যে সে তার কোম্পানি ঠিক সামলে নেবে। কিন্তু শু যেন তার ইন্টারভিউ দিতে চলে যায়, কিন্তু এত কিছুর পরেও শু যায় না। ইউয়ান যখন তার বোর্ড মেম্বারদের নিয়ে মিটিং করছিল, শু তখন সেখানে চলে আসে। মিটিং শেষ হলে ইউয়ান তাকে ফিরে যেতে বলে, কিন্তু শু যায় না। তার বক্তব্য হলো আজ এই পরিস্থিতিতে যদি ইউয়ান থাকতো তাহলে কি হতো, সে কি তাকে বিপদে ফেলে চলে যেত? উত্তরে ইউয়ান বলে, প্রথমত শুয়ের নিজস্ব স্বপ্ন আছে, তার নিজের অনেক কিছু কাজ বাকি আছে যা তার জন্য অপেক্ষা করছে। সেখান থেকে সে ইউয়ানের জন্য পিছিয়ে আসবে সেটা ইউয়ান চায় না। দ্বিতীয়ত, শু ছোট থেকেই অনেক স্যাক্রিফাইস করেছে নিজের ফ্যামিলির জন্য, ইউয়ানের জন্য। এভাবে একতরফা স্যাক্রিফাইস আর কতদিন? সে আরো বলে, আমার তোমাকে প্রয়োজন নেই আর আমার কোম্পানিরও প্রয়োজন নেই, তুমি চলে যাও। কিন্তু তবুও শু যেতে না চাইলে ইউয়ান তার সাথে ব্রেকআপ করে নেয়। ইউয়ান বলে এরপর থেকে সে আর শুকে মুখ দেখাতে পারবে না, এতটা ভালোবাসা বোধহয় সে ডিজার্ভ করে না। কিন্তু শু এরপরও রয়ে যায়। আমরা দেখি উইলিনের টেকনিক্যাল ডিপার্টমেন্টের সবাইও সেখানে চলে এসেছে। শুয়ের বন্ধুরাও চলে এসেছে ইউয়ানকে হেল্প করার জন্য। তারা সবাই তাদের উচ্চপদ ছেড়ে শুধুমাত্র ইউয়ানকে সাহায্য করতে এসেছে। এভাবে তাদের টেকনিক্যাল ডিপার্টমেন্টের সমস্ত সমস্যা মিটে যায়। এবার সমস্যা হয় ফাইন্যান্সিয়াল, টাকার অনেক অভাব। ইউয়ান ব্যাংকে লোন চাইতে গেলে প্রথম দিকে ব্যাংকের ম্যানেজার ইউয়ানকে অ্যাভয়েড করে, তারপর ডাইরেক্টলি বলে দেয় যে তারা রিস্ক নিতে পারবে না, কারণ সবাই জেনে গেছে যে তাদের কোম্পানি ডুবতে বসেছে। এই সময় ব্যাংক যদি লোন দিয়েও দেয় আর কোম্পানির অবস্থা যদি না সারে এবং ডুবে যায়, তাহলে সে লোন শোধ করবে কি করে? তাই ব্যাংকও তাদের লোন দেয় না। তখন ফাংয়ের বাবা তাদের টাকা দিতে রাজি হয়, তবে এর বদলে ইউয়ানকে ফাংকে বিয়ে করতে হবে। এতে ইউয়ানের দাদু স্পষ্ট মানা করে দেয়, আর ইউয়ানও না করে দেয়। আগে ইউয়ান শুয়ের সাথে সবকিছু ঠিকঠাক করে নেয়। সে শুকে সায়েন্স মিউজিয়ামে ঘুরতে নিয়ে আসে। সে বলে, ছোটবেলায় যখন আমি শুনতাম অন্যদের মা তাদের জন্য নিজেদের স্বপ্ন ছেড়ে দিয়েছে, এটা শুনতে খুব ভালো লাগলেও সে এখন বুঝতে পারে যে তার মা তখন ঠিক কাজই করেছিল।
তার স্বপ্নকে বেছে নিয়ে। অ্যাটলিস্ট সে যে কটা দিনই বাঁচুক তার নিজের মতো করে বেঁচেছিল। তার স্বপ্নের জন্য শুধু সে নয়, ইউয়ানও গর্ববোধ করে। তাই ইউয়ান চায় সু যেন তার স্বপ্নগুলো পূরণ করে, আর তার কোম্পানি সে ঠিক সামলে নেবে। এরপর সুও তার ইন্টারভিউয়ের জন্য চলে যায়। তবে তাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এখনো কাটেনি। তাই সু সেখানে যাওয়ার আগে তার মায়ের কাছে অ্যাব্রডে যায়। আমরা দেখি ইউয়ান যখন বুঝতে পারছিল না কি করে সে 500 মিলিয়ন টাকা জোগাড় করবে, তখনই তার কাছে ব্যাংক ম্যানেজারের কল আসে। ব্যাংক তাদের লোন দিতে রাজি হয়ে গেছে। আসলে ইউয়ান যে আগে তার এক বান্ধবীর বিয়েতে এসেছিল, তারাই তাদের কোম্পানির সাক্ষী রেখেছে, যার জন্য ব্যাংক লোন দিতে রাজি হয়ে গেছে। ততক্ষণে সুয়ের মাও $100 মিলিয়ন দিয়েছে। আর সুয়ের দাদা একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করেছে, যার বাবা হলো একজন বড় বিজনেসম্যান। সেও তাদেরকে 500 মিলিয়ন দিয়েছে। এইভাবে তাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস কেটে যায়। তবে যেহেতু ইউয়ান ব্যাংক থেকে লোন পেয়ে গেছে, তাই সে সুয়ের মাকে টাকা ফেরত পাঠায়। আর ইমেলে লেখে যেহেতু তার আর সুয়ের অবস্থা প্রায় একই রকম, যে প্রত্যেকের মায়ের তাদের নিজেদের কাজের জন্য ব্যস্ত, তাই সে সুয়ের অবস্থা খুব ভালো মতোই জানে। সে জানে সু কি চায়। সে সুকে ছোট থেকেই চেনে। সু এতদিন তার মাকে কল করলেও সে তার মায়ের কাছে কখনোই যায়নি, কারণ সে চায় কখনো না কখনো তার মা নিজে থেকেই তার কাছে ফিরে আসুক। তাই ইউয়ান সময় পেলে সুয়ের মাকে চায়নাতে আসার জন্য ইনভাইট করে। আর সুকে মানুষ না করলেও সুকে জন্ম দেওয়ার জন্য সুয়ের মাকে ধন্যবাদ জানায়। ইউয়ান তার দাদার টাকাও ফিরিয়ে দেয় আর বলে কোনো রিলেশনশিপ টাকার উপর বেস করে হওয়াটা ঠিক না। এরপর আমরা দেখি তাদের কোম্পানি আবার আগের মতো হয়ে গেছে। সুয়ের বদলে ভালো টেকনিশিয়ানের খোঁজ পাওয়া গেছে, আর সুও তার ইন্টারভিউ পাশ করে গেছে। এরপর আমরা দেখতে পাই সু সারা দিন রাত ধরে স্যাটেলাইটের কাজ করছে ন্যাশনাল রিসার্চ টিমে। তারপর একদিন সেই ফাইনাল দিন এসেই যায়, যেদিন স্যাটেলাইট লঞ্চ করা হয়। এই লঞ্চ সবাই দেখে তাদের টিভিতে আর ফোনে। সুয়ের কোম্পানির স্টাফ, ইউয়ানদের কোম্পানির সবাই, ইউয়ানের দাদু, সুয়ের প্রফেসর আর সুয়ের বাবা এবং ভাই সবাই। তবে ইউয়ান রাস্তায় আটকে পড়ে আর তাকে ফোনে দেখতে হয়। সেখানেই যখন লাস্টে সবার ইন্টারভিউ নেওয়া হয়, তখনই সবার সামনে সু ইউয়ানকে প্রপোজ করে, আর ইউয়ানও এখান থেকে তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। এরপর কেটে যায় অনেকগুলো বছর। দেখা যায় তাদের একটা ছেলে হয়েছে। এইভাবে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো বন্ধুরা, ড্রামাটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।